বিবিসি বাংলা আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, লালমায়ে স্বামী এবং স্ত্রীকে জিম্মি করে বিএনপির চাঁদা দাবি। বিএনপির যুবদল নেতার নেতৃত্বে স্বামী স্ত্রীর উপর হামলা। কুমিল্লার লালমাই উপজেলার জগৎপুর গ্রামে এক শ্রমজীবী দম্পতিকে জিম্মি করে মারধর, চাঁদা দাবি ও শ্লীলতাহানির ঘটনার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদ এবং বিচার দাবি করায় যুবদল নেতার নেতৃত্বে ভুক্তভোগীর বাড়িতে হামলা এবং এলাকা ছাড়া করার পাশাপাশি প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সূত্র থেকে জানা গেছে, জগৎপুর গ্রামে বাসা ভাড়া নিয়ে থাকেন আসিফ ও পপি দম্পতি। আসিফ স্থানীয় হরিশচর বাজারে তাজ হোটেলের শ্রমিক এবং স্ত্রী পপি কুমিল্লা ইপিজেডের কর্মী। রাতে কাজ শেষে বাসায় ফেরার পথে তাদের কাছে চাঁদা দাবি করে বিএনপির নেতাকর্মীরা। এরপর জানাবো, আজিজের বিরুদ্ধে রেড নোটিশ চাইল ট্রাইব্যুনাল। সাবেক সেনাপ্রধান এবং তৎকালীন বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবির মহাপরিচালক জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে বলে জানা গেছে। মূলত 2013 সালে যখন বাংলাদেশে হেফাজতে নেতাকর্মীদেরকে গুলি করে হত্যা করা হয়েছিল, সেই ঘটনায় দণ্ডপ্রাপ্ত আসামি হচ্ছেন তৎকালীন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। তার বিরুদ্ধে মূলত ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে। এদিকে পিঙ্ক কালারের মহিলা বাস সার্ভিস চালু করল বর্তমান সরকার। নারীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বা বিআরটিসির উদ্যোগে রাজধানী সহ কয়েক জেলায় বিশেষ মহিলা বাস সার্ভিস চালু হয়েছে। পিঙ্ক রঙের এই বাস সার্ভিস পরিচালিত হয় নারী চালক ও কন্ট্রাক্টর দিয়ে। আজ বেলা 11টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসি ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে মহিলা বাস সার্ভিস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল ইসলাম। এবারে জানাবো, ভঙ্গুর অর্থনীতির মধ্যে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছি বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন যে বাংলাদেশ একটা ভঙ্গুর অর্থনীতির দেশ ছিল, সেখান থেকে আমরা দায়িত্ব নিয়েছি। তাই রাজস্ব কাঠামোকে জনবান্ধব হিসেবে গড়ে তুলতে চাই। এনবিআরকে ভয় নয়, বিশ্বাসের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে বলে জানান তিনি। এবং সর্বশেষ জানাবো, লোহিত সাগরে সৌদি জাহাজ এবং 4 সামরিক নৌকায় হুতিদের হামলা। ইয়েমেনের হুতি সমর্থিত সশস্ত্র বাহিনীর মুখপাত্র জানিয়েছেন যে তাদের বাহিনী লোহিত সাগরে আল মাখা উপকূলের কাছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সৌদি আরবের একটি সামরিক জাহাজ এবং এর সঙ্গে থাকা 4টি সামরিক নৌকায় হামলা চালিয়েছে। এই ঘটনায় এখন সৌদি আরবকে চরমভাবে শিক্ষা দিতে শুরু করেছে ইয়েমেনের যোদ্ধারা। সৌদি আরব প্রথমে ইয়েমেনের উপর আক্রমণ চালানোর পর মূলত সৌদি আরবের উপর এই হামলা শুরু হয়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, দেখতেই থাকুন আমাদের এই লেটেস্ট আপডেট তাজা সংবাদ। এবারে বিস্তারিত। লালমায় স্বামী স্ত্রীকে জিম্মি করে বিএনপি নেতার চাঁদার ঘটনায় প্রতিবাদে আবার তাদের উপরই বিএনপির যুবদল নেতার সন্ত্রাসীদের হামলা। কুমিল্লার লালমাই উপজেলার জগৎপুর গ্রামে শ্রমজীবী দম্পতিকে জিম্মি করে তারপর তাদের উপর হামলা চালিয়েছে বিএনপির সন্ত্রাসীরা। এই ঘটনায় এখন পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। একটি সরকারি রাজনৈতিক দলের নেতাকর্মীরা তারা কিভাবে দেশের মানুষের কাছ থেকে চাঁদা আদায় করে তারা যেভাবে আসলে রাষ্ট্র কাঠামোকে তারা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, সেটা আসলে গ্রহণযোগ্য হতে পারে না। তারা
নিজেরাই যদি চাঁদা দাবি করে দেশের নিরীহ মানুষের উপর অত্যাচার শুরু করে তাহলে এখান থেকে আর বেরিয়ে আসা সম্ভব হবে বলে মনে করি না। আমরা মনে করি যে এ অবস্থা চলতে থাকলে অবশ্যই দেশে আরও ভয়াবহ বিপর্যয় সৃষ্টি হবে। পুরো দেশের মধ্যেই চলছে বিএনপির এই ধরনের চাঁদাবাজি। বিএনপির এই চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে পড়েছে গ্রাম থেকে শহরের প্রতিটি মানুষ। তারা বিএনপির এই সন্ত্রাসী কার্যক্রমকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে। তারপরেও বিএনপি চাঁদাবাজি থামাবে না, কারণ তাদের আয়ের একমাত্র মাধ্যমই হচ্ছে চাঁদাবাজি। দলটির যারা নেতাকর্মী রয়েছেন তারা এই চাঁদাবাজি আসলে যেভাবে কার্যক্রম শুরু করেছে সেটা আসলে খুবই ভয়াবহ এক বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিএনপির চাঁদাবাজিতে সবাই অতিষ্ঠ হয়ে পড়েছে। আপনিও কি মনে করেন যে তাদের চাঁদাবাজির প্রভাব পড়তে শুরু করেছে আমাদের ভোগ্যপণ্যের বাজারে? পথে যদি মনে করুন ঢাকা থেকে আপনার এলাকায় কোনো কাঁচামাল যাবে, পথে যদি 5 জায়গায় চাঁদা নেয় তাহলে ওই চাঁদার কারণে কিন্তু আপনার জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। সেই বিষয়টিও অবশ্যই মনে রাখতে হবে। সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে রেড নোটিশ চাইল ট্রাইব্যুনাল। সাবেক সেনাপ্রধান এবং তৎকালীন বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবির মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদকে দেশে ফিরে আনতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করার কথা বলেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শাপলা চত্বরে গণহত্যার ঘটনায় যে ঘটনাগুলো ঘটিয়েছিল আজিজ, তার থেকে তিনি কোনোভাবে দায় এড়িয়ে যেতে পারবেন না। তৎকালীন সময় তিনি সেনাবাহিনী প্রধান ছিলেন এবং তৎকালীন সময় সেনাবাহিনীর মদতপুষ্ট সরকারের শেখ হাসিনার নির্দেশেই মূলত তখন এই গুলির ঘটনা ঘটেছিল এবং অসংখ্য নিরীহ মানুষ হত্যার মধ্য দিয়ে বাংলাদেশ এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্য দিয়ে গেছে। অবস্থা যদি চলতে থাকে দেশে আরও ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি আরও সামনে আসতে শুরু করেছে। অবস্থা যদি চলতে থাকে দেশটা হয়তো ধ্বংসস্তূপে পরিণত হতে পারে। তাই সবাইকে এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। সেটা ছাড়া আর কোনো বিকল্প কাজ এই মুহূর্তে আমাদের জন্য হবে না। আমরা তাই বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এই মুহূর্তে সবাইকে বলে দিতে চাই যে যা যা জায়গা থেকে বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখভাল করতে হবে। বিষয়গুলো যদি এই মুহূর্তে আসলে এটি করা না হয় তাহলে এটি আমাদের সবার জন্য খুবই দুঃখজনক এক ঘটনা হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে বলে উল্লেখ করা হয়েছে। পিঙ্ক কালার মহিলা বাস সার্ভিস চালু। নারীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বা বিআরসিটি এর উদ্যোগে রাজধানীসহ দেশের জেলায় জেলায় মহিলা বাস সার্ভিস চালু হয়েছে। পিঙ্ক রঙের এই বাস সার্ভিস পরিচালিত হয় নারী চালক এবং কন্ডাক্টর দিয়ে। মঙ্গলবার বেলা 11টার দিকে রাজধানীর তেজগাঁয়ে বিআরটিসি ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে মহিলা বাস সার্ভিস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল ইসলাম। উদ্বোধনের অনুষ্ঠানে সড়ক পরিবহন মন্ত্রী বলেন যে বর্তমানে ঢাকায় 10টি রুটে 10টি বাস, চট্টগ্রামে 1টি রুটে 2টি বাস এবং বগুড়ায় 2টি রুটে 2টি বাস সহ মোট 14টি বাস 13টি রুটে চলাচল করবে। তিনি আরও জানান, আমাদের পরিকল্পনা হচ্ছে আগামী দিনে এই রুটে আরও প্রসারিত করা হবে, বাসের সংখ্যা বৃদ্ধি করা হবে এবং এখন যে পরিবেশ তারা পাচ্ছে সেটাও আরও উত্তরোত্তর সমৃদ্ধ করতে হবে। নারী যাত্রীরা যেন এই বাসে চড়তে পারে, যাতায়াত করতে পারে, স্বাচ্ছন্দ্যবোধ করতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। যেসব রুটে চলবে পিঙ্ক বাস, রাজধানী গুরুত্বপূর্ণ কয়েকটি রুটে পিঙ্ক বাস সার্ভিস চালু করছে বিআরটিসি। এসব বাস নতুন বাজার, কোকাকোলা মতিঝিল তালতলা, মতিঝিল ডেমরা স্টাফ কোয়ার্টার, মতিঝিল মিরপুর 10, মতিঝিল মিরপুর 12 টু মতিঝিল, আবদুল্লাপুর 2 কোয়ার্টার, জিওপি মিরপুর 2 মতিঝিল এবং মোহাম্মদপুর 2 মতিঝিল রোডে চলাচল করবে বলে জানা গেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বললেন, ভঙ্গুর অর্থনীতির মধ্য দিয়ে দেশের দায়িত্ব গ্রহণ করেছি। প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন যে তিনি নাকি ভঙ্গুর অর্থনীতির মধ্য দিয়ে দেশের দায়িত্ব গ্রহণ করেছেন। তবে কেন তিনি এই দায়িত্ব গ্রহণ করলেন সেসব বিষয় আসলে জানা যাচ্ছে না। কেন তিনি এই ধরনের দায়িত্বভার গ্রহণ করতে গেলেন তাকে তো কেউ জোর করে দায়িত্ব দেয়নি। কেন তিনি এই ভঙ্গুর অর্থনীতির অবস্থায় মধ্য দিয়ে বাংলাদেশে এই মুহূর্তে অবস্থায় তিনি দায়িত্বভার গ্রহণ করেছেন, আর এমনকি বাংলাদেশের যিনি
বর্তমান সময়ে যিনি বাংলাদেশের বাণিজ্য মন্ত্রী রয়েছেন আমির খসরু, তিনি জানিয়েছেন যে বাংলাদেশের বিদ্যুৎ সমস্যা সমাধান হতে নাকি 2 বছর সময় লাগবে। এভাবে যদি চলতে থাকে তাহলে দেশের শিল্প প্রতিষ্ঠানগুলো এক এক করে বন্ধ হয়ে যাবে। এদেশে আর কোনো শিল্প প্রতিষ্ঠান মনে হয় থাকবে না। আবার প্রধানমন্ত্রী বলছেন ভঙ্গুর অর্থনীতি, তাহলে বর্তমান তো আগের থেকে আরো খারাপ অবস্থায় রয়েছে। তাহলে কেন তিনি এই দায়িত্ব গ্রহণ করেছেন? এত ভঙ্গুর অর্থনীতির মধ্য দিয়ে কেন তিনি দায়িত্ব গ্রহণ করলেন সেই বিষয় তিনি এখন পর্যন্ত স্পষ্টভাবে বলতে পারছেন না। সারা দেশে বিদ্যুৎ দেয়া তো থাক দূরের কথা, বরঞ্চ যতটুকু বিদ্যুৎ আমরা পেতাম এখন তো ততটুকু পাওয়া যাচ্ছে না। তাহলে বর্তমান সরকারের আসলে কি ক্রেডিট থাকলো? পুরোটাই তো বিগত ইউনূস সরকারের ক্রেডিটই, কারণ ওই সরকারের সময় তো কখনোই বিদ্যুৎই যেত না।